গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরোইন নোয়াকে দেখতে পাই, যে কিনা বেহুশ অবস্থায় হসপিটালের অপারেশন রুমে পড়ে রয়েছে। কারণ নোয়ার স্টেপ সিস্টার ইরান, যে কিনা নোয়াকে একদমই পছন্দ করতো না, ও নোয়ার কিডনি পাচার করার প্ল্যান করেছে। তোর কথা মতো ডক্টররা তাদের কাজ শুরু করে, আর এখান থেকে সিন চলে যায় 3 ঘন্টা আগে। আর আমরা দেখতে পাই আমাদের হ্যান্ডসাম হিরো জং একটা অবৈধ বক্সিং ম্যাচে ফাইট করছে, যেখানে কিনা স্কুইড গেমের স্টাইলে টাকা ঝোলানো ছিল। তো এর মধ্যেই নোয়া স্টাইল মারতে মারতে ওখানে পৌঁছে যায়, আর ও তো গার্ডদের মুখে টাকা ছড়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছিল। আর এর মধ্যেই ফাইটের মাঝে জং ও নোয়াকে দেখতে পেয়ে যায়। তো একটা গুন্ডা নোয়াকে বন্দুক দেখালে নোয়া তো ওই গুন্ডাটাকে মেরে কুপঘাত করে দেয়। তো নোয়া এক নজরে জংকেই দেখছে। তবে তখনই একটা গুন্ডা জং এর সাথে ফাইট করতে আসে। তো জং ও ওর সাথে ফাইট ব্যাক করছিল, তবে গুন্ডাটা জং এর চোখে কিছু একটা ছিটিয়ে দিলে জং ওর সাথে মারপিট করতে পারছে না। আর এই সুযোগে গুন্ডাটা জংকে মারতে এলে নোয়া এসে ওই গুন্ডাটাকে মেরে দেয়। তবে যখনই ওই গুন্ডাটা নোয়াকে মারার জন্য যাবে, নোয়া তো ওর দিকে বন্দুক ধরেছিল। আর শুধু বন্দুক ধরেনি, ও তো গুন্ডাটার গাল ঘেঁষিয়ে একটা গুলিও চালায়। এতে তো গুন্ডা ব্যাটের অবস্থা পুরোই টাইট। তো নোয়া ওকে বলে এখন থেকে এই জায়গাটা আর এই ছেলেটা দুজনেই আমার। যদিও এইসব দেখে জং অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখনই নোয়ার গলায় বন্দুক ধরে একটা ছবির সাথে জংকে মিলিয়ে দেখে, আর ওর পেটে বন্দুক তাক করে বলে আমার তোমার একটা কিডনির দরকার, যার জন্য আমার লোক খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এই বলে নোয়া ওখান থেকে বেরিয়ে যায়। তো বাইরে বেরিয়ে নোয়া ওর বেস্টের সাথে ভিডিও কল করছিল, যেখানে ও বলে আমি একটা কিডনির ব্যবস্থা করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি আমি দেশে ফিরে আসবো। যদিও তখনই কেউ নোয়াকে কিডন্যাপ করে নেয়। আর সিন চলে আসে সেই জায়গায় যেখানে নোয়ার অপারেশন হচ্ছিল। ওখানে নোয়ার সৎ বোন ইরান আসে, যে কিনা অনেকটাই বেশি অসুস্থ ছিল। আসলে ইরানের কিডনির সমস্যা থাকায় ও ঠিক মতো চলাফেরা করতে পারতো না, তাই হয়তো ইরানের জন্যই নোয়া কিডনি খুঁজছে। তবে ইরান নোয়াকে এত বেশি জেলাস ফিল করতো, যে কারণে ও নোয়ার কিডনিটাই নিয়ে নেওয়ার প্ল্যান করেছে। তো ইরান নোয়াকে বলে আমার বেঁচে থাকার জন্য তোমার কিডনিটা খুবই প্রয়োজন, তাই তোমার থেকে আমি এটা নিয়েই নেব। এই বলে ও তো নোয়ার পাশে শুয়ে ওর সাথে সেলফি নিচ্ছিল, কারণ ইরান প্ল্যান করেছিল ও নোয়ার থেকে 2টো কিডনি বের করে নেবে। তবে ডাক্তার বলে ইরানের তো শুধু একটাই কিডনি দরকার। তো তখনই ইরান বলে আমার একটা দরকার হলেও আরেকটা আমি ডগিদের খাওয়াবো। আসলে ইরান চাইছিল না নোয়া কোনোভাবেই বেঁচে থাকুক, যে কারণে ও এমনটা করার প্ল্যান করেছে। এরপরে ইরান আর নোয়ার একসাথে অপারেশন শুরু হয়। যদিও নোয়ার একটা কিডনি ইরানের বডিতে ফিক্স করার সাথে সাথেই জং ওখানে পৌঁছে গেছিল, যে কিনা নোয়াকে এইভাবে দেখে সবার সাথে ফাইট করতে শুরু করে। তো ওর ভয়তে ডক্টররা ওখান থেকে পালিয়ে গেলে জং নিজেই নোয়ার পেটে স্টিচ লাগায়। তো এর মধ্যে নোয়ার জ্ঞান ফিরলে ও বুঝতে পারে যে জং ওকে এখানে হেল্প করতে এসেছে। এখানেই জং মনে মনে বলে তুমি আগের বার আমাকে বাঁচিয়েছিলে, তাই আমি এটা রিপে করলাম। তো এরপরই নোয়া একটু সুস্থ হলে ও নিউজে দেখতে পায় ওর মায়ের মৃত্যু হয়েছে। আর পাশাপাশি ইরান তো মিডিয়ার সামনে এসে জানায় যে নোয়াও নাকি মারা গেছে। তো এইসব দেখে নোয়া অনেক বেশি রেগে গেলেও ওর মায়ের মৃত্যুর কারণে নোয়া তো প্রচন্ড ভেঙে পড়েছে, যে কারণে ও চিৎকার করে কান্না করছিল। তখনই জং বাইরে দাঁড়িয়ে এই সবকিছুই শুনতে পায়। তো জং নোয়ার সাথে কথা বলতে আসলে নোয়া ওকে বলে আমি তোমাকে 10 মিলিয়ন দেব, তার বদলে তোমাকে আমার বডিগার্ড হতে হবে। যদিও জং বলে দেয় আমি এই কাজ কেন করব। এতে তো নোয়া ওকে বলে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তো এবার তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। তো অন্যদিকে ইয়ান নোয়ার ফিনুয়াল পার্টি অ্যারেঞ্জ করে। যদিও তখনই ও জানতে পারে যে নোয়া এখনো বেঁচে আছে, যে কারণে ও তো অনেক বেশি রেগে গেছিল। তো ওর বাবাকে বলে নোয়াকে কোনো মতেই শহরে আসতে দেওয়া যাবে না, তাই যে করে হোক ও শহরে আসার আগেই আমাদের ওকে শেষ করতে হবে। তো দেখা যায় নোয়া জংকে সাথে নিয়ে শহরে ফেরার জন্য রওনা দিয়েছে। আর অন্যদিকে নোয়ার ফিনুয়াল হলে দাঁড়িয়েই ইয়ান সবাইকে বলে নোয়ার অবর্তমানে ও এই কোম্পানির খুব ভালো করে খেয়াল রাখবে। আর নোয়ার মৃদু মায়ের ইচ্ছে মতো ও নোয়ার ফিয়ন্সেকে বিয়ে করতে চায়। তো তখনই ইয়ানের বাবা নোয়ানসেকে ওখানে ডেকে নেয়, আর উনি নিজেই ইয়ান আর নোয়ার ফিয়ন্সের হাতে রিং পরিয়ে বলে আজ থেকে তোমরা নতুন জীবন শুরু করো। তখনই ইয়ান নোয়ার ফিয়ন্সেকে কিস করে নেয়। যদিও এর মধ্যে কেউ পেছন থেকে বলে ব্রাইডকে ছাড়া এই বিয়েটা কি করে হবে। তো দেখা যায় এটা অন্য কেউ নয় নোয়া, যে কিনা ঘোড়ার পিঠে চেপে ক্রাউন লাগিয়ে ওখানে এসেছিল। তো নোয়াকে দেখে ওর বন্ধু প্রচন্ড রেগে যায়, কারণ এত চেষ্টার পরেও ও নোয়াকে শেষ করতে পারেনি। তো নোয়ার সাথে কথা বলতে গেলেও নোয়া তো ওকে পাত্তা দেয় না। আরও পেছনে লাগানো ওর ফটোটা দেখে বলে বা ইরান তুমি তো বেশ সুন্দর ব্যবস্থা করেছো। এই বলে ও ইরানকে হাক করে নেয়, আর ওকে বলে তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে তুমি এত সহজে পথ থেকে
সরাতে পারবে না। এই বলে ও একটা বন্দুক বের করে ওটা ইরানের দিকে তাক করলে সবাই তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। যদিও নোয়া ওই বন্দুক চালালে দেখা যায় ওটা থেকে তো জল বেরোচ্ছে। আসলে ও ইরানকে ভয় দেখানোর জন্যই এইসব করেছিল। আর ও ছলে বলে ইরানের আংটিটা ওর হাত থেকে খুলে ফেলে। আর নোয়া ওর ফিয়ান্সিকে ডেকে বলে আমাদের এনগেজমেন্টটা এখনো ভ্যালিড আছে। তো তখনই জং ওই রিংটা দোলে নোয়ার হাতে পরিয়ে দিয়েছিল। তো নোয়া ওর ফিয়ান্সের হাত ধরে ওখান থেকে বেরিয়ে আসলে বডিগার্ড জং ও ওর পেছনে আসে। তো এখানেই আমরা পাস্টের সিন থেকে দেখতে পাই গাড়িতে আসার সময় যখন একটা ট্রাক ওদের গাড়িটা হিট করার জন্য আসছিল, এটা দেখতে পেয়ে জং নোয়াকে নিয়ে জাম্প করে আর ও যেন তেন প্রকারে নোয়াকে সেভ করে নিয়েছিল। ওদিকে বাবা ইয়ানের ওপর অনেক বেশি রেগে গিয়ে ওকে এক চড় মেরে বলে তোমার জন্যই সবকিছু খারাপ হয়েছে, তাই তুমি এরপর থেকে আর কিছুই করবে না। এরপরে নোয়া ওর ওয়েডিং এর জন্য ফটোশুট করছিল আর দূরে দাঁড়িয়ে জং ওদের দুজনকে দেখছে। তো এর মধ্যেই নোয়ার ফিয়ান্সে বাইরে গেলে দেখা যায় নোয়ার পেছনে লাগা পোস্টারটা ওর গায়ের উপর পড়তো। তবে সময় মতো জং ওকে সেভ করে নেয়। তো তখনই জং দুজন লোককে দেখতে পায় যারা কিনা তাড়াহুড়োতে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তো নোয়াও ওদেরকে দেখতে পেলে ও জংকে ওদেরকে ধরার জন্য যেতে বলে। তো জং ওই লোকগুলোকে ধরার জন্য গেলে তখনই ইয়ান ওর দুজন বডিগার্ডকে নিয়ে নোয়াকে প্রোটেক্ট করার জন্য ওখানে চলে এসেছিল। আর ওরা জোর করে নোয়াকে কোথাও নিয়ে যেতে চাইলে এমন সময় নোয়ার মেয়ের ওখানে চলে আসে, যে কিনা ওদের থেকে নোয়াকে সরিয়ে নিয়ে বলে আমি ওর খেয়াল রাখবো। এই বলে মেয়ের নোয়াকে ভেতরে নিয়ে যায়। ওদিকে ওই লোকগুলো যারা পার্টি থেকে বেরোচ্ছিল তাদের মধ্যে একজন নোয়ার স্টেপ ফাদারের সাথে বসে কথা বলছে, যা দেখে বোঝা যায় এই প্ল্যানটা আসলে নোয়ার স্টেপ ফাদারের ছিল। তো ওই মেয়েড নোয়ার সাথে ভালো ব্যবহার করলেও শেষমেশ ও নোয়াকে একটা ঠান্ডা ঘরে বন্ধ করে দেয়, কারণ ওই মেয়েড ও নোয়ার বাবার সাথে মিলে রয়েছে। অন্যদিকে জং আড়াল থেকে নোয়ার বাবা আর ওই লোকটার কথা শুনছিল। যদিও এর মধ্যেই নোয়া ওকে মেসেজ করলে ও ওখান থেকে যেতে যাবে, কিন্তু ওই লোকটা ওকে আটকে দেয়। ওদিকে নোয়া ঠান্ডা ঘরের মধ্যে থাকায় ওর ফোনও ডেড হয়ে গেছিল, আর পাশাপাশি ওর কিডনি না থাকায় ও খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে জং এর ডাক্তারের বলা কথাটা মনে পড়ে যায় যে নোয়াকে সবসময় ওরম জায়গায় রাখতে হবে। তাই তো ওই গুন্ডাটাকে মেরে নোয়ার বাবাকে আটকে দেয় আর ওনাকে চেপে ধরে জিজ্ঞেস করে নোয়া কোথায় আছে। তো জং এর ভয়তে নোয়ার বাবা সত্যিটা উগলে দিয়েছিল। পাশাপাশি নোয়া ওই ঘরে থাকা কুলিং মেশিন গুলো ভাঙার চেষ্টা করছে, যাতে কিনা ও নিজেকে প্রোটেক্ট করতে পারে। যদিও এটা করার আগেই ও প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ওদিকে নোয়ার ফিয়ান্সে বাইরের পার্টিতে নোয়াকে খুঁজে বেড়াচ্ছে, যদিও ইয়ান ওকে ডিস্ট্রাক্ট করার জন্য ওর সামনে সেলিব্রেশন শুরু করে, যাতে কিনা ও নোয়াকে দেখতে না যেতে পারে। যদিও তখনই গ্রাউন্ডের মধ্যে দিয়ে জং ছুটে ছুটে নোয়াকে বাঁচানোর জন্য চলে যায়। আরো সময় মতো নোয়ার ওই ঘরে পৌঁছে গেলে ও নোয়াকে সেফলি ওখান থেকে রেস্কিউ করেছিল। পরে নোয়ার ক্ষতি করার জন্য নোয়ার ফিয়ান্সি ইয়ানকে এটা ওটা শোনাতে থাকে। তো তখনই ইয়ান ওকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তবে নোয়ার ফিয়ান্সে এতে রাজি না হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এই দেখে তো ইয়ান অনেক বেশি রেগে গিয়ে গাড়ি দিয়ে ওকে হিট করে বেরিয়ে যায়। ওদিকে জং নোয়াকে গরম জলের টাবের মধ্যে বসিয়ে দেয়, যাতে কিনা ও শরীর একটু ঠিক হয়। তো নোয়াকে রেখে ওখান থেকে যেতে গেলে নোয়া ওকে আটকে দিয়েছিল, আর ও জংকে হক করে বলে প্লিজ তুমি এখান থেকে যেও না। তো নোয়ার কথায় জং ওর সাথে টাবের মধ্যে চলে আসে, আর নোয়া তো জংকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তবে ওর অনেক বেশি ঠান্ডা লাগার কারণে ও জং এর শার্টটা টেনে খুলে ফেলে আর ওর আরো কাছাকাছি চলে যায়। পরদিন সকালে নোয়ার ঘুম ভাঙলে জং আগে থেকে ওর জন্য ড্রেস রেখেছিল। তো নোয়া রেডি হয়ে বাইরে এসে দেখে জং ওর শার্টের বোতামটা স্টিচ করছে, যেটা দেখে নোয়ার মনে পড়ে যায় গতকাল রাতে ওই জং এর শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলেছিল। এতে তো নোয়া একটু এম্বারেস হয়ে ওখান থেকে যেতে গেলে জং ওকে জিঞ্জার টি দিয়ে বলে তোমার হেলথের জন্য এটা ভালো হবে। তো নোয়া ওই জিঞ্জার টি খাচ্ছিল, তখনই জং ওকে বলে আমি তোমার ফোনে জিপিএস ট্র্যাকার অন করেছি, যাতে তুমি কোথায় যাচ্ছ তার লোকেশন আমি জানতে পারি। তো নোয়া জংকে একটা কার্ড দিয়ে বলে আমাকে সেভ করার জন্য এটা তোমার এক্সট্রা বোনাস। তো নোয়া বসে জিঞ্জার টি খাচ্ছিল, তখনই হসপিটাল থেকে ওকে ফোন করে ওর ফিয়ান্সের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানো হয়। তো নোয়া জংকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল আসলে ডক্টর জানিয়ে দেয় এই অ্যাক্সিডেন্টে ওর ফিয়ান্সে পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, আর পাশাপাশি ও এখন কোমাতে রয়েছে। তো ওর পুরোপুরি রিকভারি হতে কত সময় লাগবে তা কেউ জানে না। তো এই শুনে নোয়ার ওর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। তবে এর মধ্যেই কেউ একজন ফোন করে নোয়াকে জানায় যে হতে পারে এই অ্যাক্সিডেন্টের পেছনে ইয়ানের হাত রয়েছে। তো তখনই দেখা যায় ইয়ানও ফুলের বুকে নিয়ে নোয়ার ফিয়ান্সের সাথে দেখা করার জন্য ওখানে এসেছে। তবে নোয়া ওকে দেখে অনেক বেশি রেগে গিয়ে ওর ফুলের বুকেটা ফেলে দেয়।
তো ইয়ান ওকে বলে আমার ওপর রাগ করলেও তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, যে কারণে তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই বলে ও তো হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো ওকে এমনটা করতে দেখে নোয়া তো প্রচন্ড রেগে যায়। এর মধ্যে জং ওখানে আসলে ও দেখে নোয়া ওখানে নেই। তো তখনই দেখা যায় নোয়া ওর গাড়ি নিয়ে ইয়ানের পেছনে তাড়া করেছে। আর ইয়ান যেভাবে ওর ফিয়ান্সেকে মেরেছিল নোয়াও ঠিক ওর সাথে সেটাই করতে চাইছে। তো ইয়ান ছুটতে ছুটতে পড়ে গেলে নোয়া ওকে গাড়ি দিয়ে হিট করে দিত। তবে এর মধ্যে জং ছুটে এসে নোয়ার গাড়িতে উঠে পড়ে আর ও গাড়িটা বন্ধ করে নোয়াকে এমনটা করা থেকে আটকে দেয়। যদিও নোয়া প্রচন্ড রেগে থাকায় ও গাড়ি থেকে বেরিয়ে নিজের গলার লকেটটা খুলে ইরানকে মারার জন্য যেতে গেলে জং পেছন থেকে ওকে ধরে নিয়েছিল। তো নোয়া গাড়ির উপর বসে কান্না করলে জং ওকে শান্ত করে বলে তোমার এখন বাড়ি যাওয়া উচিত। এই বলে ও তো নোয়ার পা ক্লিন করে ওকে জুতো পরিয়ে দিচ্ছিল। তো তখনই নোয়া জংকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে নোয়া ওর পেন্ডেন্ট রিংটা জং এর হাতে পরিয়ে দিয়ে ওকে হাক করে নিয়েছিল। তো হঠাৎই নোয়ার এরকম কথায় জং তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই নোয়া ওকে বলে এই বিয়েটা একটা কন্ট্রাক্ট হবে, কারণ কোম্পানির সিইও অফিস অব্দি পৌঁছানোর জন্য আমার মায়ের শর্ত অনুযায়ী আমাকে বিয়ে করতে হবে। এই শুনে জং এর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেলে ও নোয়ার সাথে কোঅপারেট করতে রাজি হয়। তো নোয়া এর বদলে ওকে অনেক বেশি টাকাও অফার করেছিল। আর নোয়া এটাও বলে দেয় তুমি আমার স্টেপ ফাদারের সামনে এটা দেখাবে না যে তুমি একজন বক্সার, তোমাকে একজন সাধারণ মানুষ হয়ে সবার সামনে থাকতে হবে। তো জং নোয়ার শর্তে রাজি হয়ে গেলে ওরা দুজন ডিল ডান করে। পরদিন সকালবেলা নোয়া জংকে নিয়ে ওর বাড়িতে পৌঁছায়, যেখানে ওর স্টেপ ফাদার আর ইরানকে বলে আমরা দুজন বিয়ে করেছি। এই শুনে তো ইরান জংকে একটা ওবিডিয়েন্ট ডগের সাথে তুলনা করছিল। আর এই দেখে নোয়ার স্টেপ ফাদারও ইরানের সাথ দিলে তখনই ওই ডগটা ওদের গায়ে টয়লেট করে দেয়, যা দেখতে পেয়ে নোয়া আর জং তো স্মাইল করছে। তো নোয়া জংকে বলে আমি সবসময় তোমার উপর নজর রাখবো আর আজ থেকে তুমি আমার রুমেই থাকবে। তো নোয়া ওর মায়ের মেমোরিয়ালের সামনে গিয়ে ওর মায়ের জন্য অনেক বেশি কান্না করছিল। ওদিকে নোয়ার সৎ বাবা আর ইরান মিলে জংকে বিরক্ত করতে আসে, যে কারণে ইরান নিজের বডিগার্ডদের জংকে চেক করতে বলে, কারণ বিনা চেকিং এ ওরা জংকে ভেতরে ঢুকতে দেবে না। তো জং শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলে ইরানের বডিগার্ডরা তো ওকে টাচ করতে পারছিল না। তবে তখনই জং এর নোয়ার কথা মনে পড়লে ও ইরানের বডিগার্ডদের ওকে চেক করতে দেয়। তো বডিগার্ডরা জং এর শার্ট খুলতো, তখন ইরান বলে না না এই কাজটা জংকেই করতে হবে। এই শুনে জং নিজের শার্ট খুলতে গেলে এমন সময় নোয়া ওখানে চলে আসে। আর ও তো ইরানের বডিগার্ডদের পাশাপাশি ইরানকে আর সাথে ওর সৎ বাবাকেও টেনে এক চড় মেরে দেয় জংকে এইভাবে বুলি করার জন্য। রুমে গিয়ে নোয়া জংকে বলে তুমি কেন নিজেকে প্রোটেক্ট করলে না। এতে তো জং বলে দেয় তুমি আমাকে ইনস্ট্রাকশন ছাড়া কিছু করতে বারণ করেছো। তো এই শুনে নোয়া ও টাইটা ধরে বলে যদি কেউ তোমাকে বুলি করে তবে তোমার আমার ইনস্ট্রাকশনের অপেক্ষা করতে হবে না। এই বলে ওরা দুজনেই স্মাইল করছে। তো পরে নোয়া ওর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ওদের লয়ারের সাথে দেখা করে, যাতে কিনা ও কোম্পানিটা পুরোপুরি টেক ওভার করতে পারে। যদিও তখনই লয়ার জানিয়ে দেয় নোয়া ওদের কোম্পানি সিইও হতে পারবে না। তো এরপরেই নোয়া বাথটবে বসে ওর মায়ের ওই শর্তের ব্যাপারে ভাবছে, যেখানে ওর মা বলেছিল নোয়ার বেবি হওয়ার পরেই নোয়া কোম্পানি টেক ওভার করতে পারবে। তো নোয়া শাওয়ার নিচ্ছে, এই সুযোগে জং নোয়ার রুমে চলে আসে আর ও নোয়ার রুমে দণ্ড দণ্ড করে কোনো একটা ফাইল খুঁজছিল। তখনই ও নোয়ার মায়ের ওই মেমোরিয়ালটা দেখতে পায়, যেটা দেখে জং এর আজ থেকে 13 বছর আগের একটা ঘটনা মনে পড়ে যায়, যেখানে একজন মহিলা জং এর বাবার গায়ে গরম জল ঢেলে ওনার উপর টর্চার করছিল। তো হতে পারে নোয়ার মায়ের সাথে জং এর পুরনো কোনো এক কানেকশন রয়েছে। এর মধ্যেই নোয়া জংকে মেসেজ করলে জং বাইরে এসে দেখে নোয়া রেডি হয়ে বসে আছে। আসলে নোয়া ঠিক করে নিয়েছিল ও জং এর সাথে রোম্যান্স করে একটা বেবি নেবে। তো জং এর ওখানে আসা মাত্রই নোয়া তো মাতাল হওয়ার অভিনয় করতে থাকে। তো জং ওর কি হয়েছে জিজ্ঞেস করলে নোয়া ওকে সেডিউস করতে শুরু করে। আর ও তো জং এর সাথে এমন করছিল যে জং নিজেকে সামলাতে পারছে না, যে কারণে ও জোর করে নোয়াকে কিস করে নেয়। তো এরপর জং নোয়াকে বেডে নিয়ে গেলে নোয়া তখনও জংকে সেডিউস করছে আর ওকে পা দিয়ে আটকে রেখেছিল। তবে জং নোয়ার পা সরিয়ে ওর ক্লোজ চলে আসে, যেখানে ওদের মধ্যে রোম্যান্স শুরু হলে জং নোয়াকে বলে রোম্যান্সের জন্য ওকে কিছু প্রোটেকশন নিতে হবে। তবে নোয়া ওকে আটকে বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বেবি চাই। যদিও এই কথা শোনা মাত্রই জং বুঝে গেছিল ওর ক্লোজ হওয়াটা নোয়ার একটা প্ল্যান, যে কারণে ও নোয়ার থেকে দূরে সরে যায় আর ওকে বলে মা হওয়াটা কোনো ছেলে খেলা নয়, তাই তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এরম কিছু করতে পারো না, আর তুমি এরম কিছু করলেও আমি তোমাকে হেল্প করব না। এই বলে ও ওখান থেকে চলে যায়। রাতের বেলা ইরান জংকে ডেকে পাঠায়, যেখানে ও জংকে এশিয়ার সব থেকে বড় মাফিয়ার সাথে ওর একটা ফটো
দেখিয়ে বলে, আমি তো ভাবিনি তুমি এখানে নোয়াকে মারার জন্য এসেছো। এই শুনে জং ইরানের থেকে ফোনটা নিতে গেলে ইরান বলে, দাঁড়াও, তুমি তো নোয়াকে মারতে চাও, আর আমিও সেটাই চাই। তো আমি তোমাকে নোয়ার থেকে বেশি পে করব, তুমি আমার হয়ে কাজ করো। এই শুনে জং অনেক বেশি রেগে গিয়ে ইরানের গলা চেপে ধরে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ব্ল্যাকমেল করার? আর ভবিষ্যতে তুমি যদি নোয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তবে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে জং ওখান থেকে চলে গেছিল। রাতের বেলা জং নোয়ার রুমে এসে নোয়াকে দেখতে দেখতে সোফার উপরই ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালে জং এর ঘুম ভাঙলে নোয়া তখন অফিসের জন্য বেরিয়ে গেছিল। আর ও জংকে মেসেজ করে যায়, আমি তোমাকে আর বেবির জন্য ফোর্স করব না। ওদিকে নোয়া অফিসে পৌঁছে দেখে ও সেক্রেটারিকে ইরান অনেক বেশি বুলি করছে, যে কারণে ও ইরানকে শিক্ষা দিতে ও সেক্রেটারিকে নিয়ে ইরানের রুমে চলে আসে। তো ইরানকে ওখান থেকে বেরিয়ে যেতে বললেও ইরান তো কোনো মতেই যাচ্ছে না, যে কারণে নোয়া ওর চেয়ার ধরে ঠেলতে ঠেলতে ওকে লিফটের মধ্যে তুলে দিয়েছিল। কিছুক্ষণ পর জং অফিসে এসে নোয়ার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে নোয়া নাকি ইন্টারভিউ নিচ্ছে। তো জং ওই ইন্টারভিউ ব্যাপারে অনেকগুলো হ্যান্ডসাম ছেলেকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। আর ওর মনে হয় নোয়া হয়তো এই ইন্টারভিউটা ওর বেবির বাবা খোঁজার জন্যই নিচ্ছিল, যে কারণে ও তাড়াতাড়ি ওই ইন্টারভিউতে বাধা দিতে পৌঁছে যায়। আর ও তো একা করে নোয়া সিলেক্ট করা 3জন ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিয়েছিল। আর তার বদলে ও নিজের পছন্দের কিছু ক্যান্ডিডেট নিয়ে আসে, যারা কিনা সবাই প্রায় নোয়ার বাবার বয়সী। যদিও নোয়ার ওদের কাউকেই পছন্দ না হলে নোয়া ওদের রিজেক্ট করে দেয়। তো তখনই জং ওকে শান্ত করে বলে, আমি এবার এমন একজনকে খুঁজে নিয়ে আসবো, তুমি তাকে দেখে খুশি হয়ে যাবে। তো তখনই জং বাইরে আসলে রোমিও নামে একজন জং এর জন্য ওয়েট করছিল। তো রোমিও জংকে দেখা মাত্রই ওকে হাক করে বলে, বস তুমি তো হেভি ইন্টেলিজেন্ট, তুমি শুধুমাত্র আমাদের এনিমির মেয়েকে বিয়েই করনি, বরং কিনা এখন কোম্পানিতেও আছো। তো রোমিওর কথাতেই এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায় যে জং এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। তো জং রোমিওকে বলে, আমি নোয়ার বাড়িতে আছি, তাই ওখানে থাকা সব ডিটেলস আমি দেখবো, তবে অফিসটা তোমাকেই সামলাতে হবে। তো এর মধ্যেই নোয়া জংকে ফোন করলে জং রোমিওকে বাই বলে চলে যায়। তো জং নোয়ার কাছে যাচ্ছিল, তখনই মাস্ক পরা একজন ব্যক্তি এসে জং এর পিঠে ছুরি ধরে। তো জং বুঝতে পারে এটা নিশ্চয়ই ওর কোনো পুরনো শত্রু। তো ওই লোকটা জং এর পিঠে ছুরিটা ঠেকিয়ে বলে, তুমি আমার সাথে চলো, কারণ আমার বস তোমার সাথে দেখা করতে যায়। যে কারণে জং ওদের সাথে বেরিয়ে যায়। তো নোয়া লিফট থেকে বেরিয়ে জংকে দেখতে পায় না। তো নোয়া জং এর লোকেশন চেক করলে জংকে অফলাইন দেখাচ্ছে। এই দেখে নোয়ার কেমন যেন একটু সন্দেহ হয়, যে কারণে নোয়া কোম্পানিতে গিয়ে জংকে ফোন করতে থাকে, যদিও জং এর ফোন সুইচ অফ আসছে। তো নোয়া সেক্রেটারি ওকে পুলিশে যাওয়ার কথা বললে নোয়া বলে, এই ব্যাপারটা আমাকে একাই দেখতে হবে। অন্যদিকে জংকে দেখা যায় গুন্ডারা ওকে একটা পুরনো ফ্যাক্টরিতে নিয়ে এসেছে, যেখানে ওই গুন্ডাদের লিডার জংকে মারতে মারতে বলে, তোমার জন্য আমার অনেক টাকার লস হয়েছে, তাই আমি এবার তোমার থেকে ওই টাকা তুলবো। এই বলে ওরা তো জং এর ফোন খুঁজছিল। অন্যদিকে নোয়া কোম্পানি সিসিটিভি চেক করলে বুঝতে পারে জংকে কিছু লোক তুলে নিয়ে গেছে। তো এর মধ্যে ওই গুন্ডাগুলো জং এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওর ফোনটা অন করে, যে কারণে নোয়ার কাছে জং এর লোকেশনের মেসেজ আসে। তো ওরা জং এর ফোন থেকে নোয়ার লোকেশন জানতে পেরে যাওয়ায় তখনই নোয়ার কাছে যাওয়ার প্ল্যান করে, যদিও এর মধ্যেই জং ওদের সাথে ফাইট করতে শুরু করে। আরও তো ওই গোডাউনের দরজাটা বন্ধ করে দিয়েছিল, আরও এক এক করে সব গুন্ডাদের মারতে শুরু করে। অন্যদিকে নোয়াকে দেখা যায় যে কিনা ওর সব বডিগার্ডদের নিয়ে ওই লোকেশনে পৌঁছে গেছিল। ওদিকে জং সবাইকে শেষ করে দিলেও ওই গুন্ডার লিডার জংকে আটকে দেয়। তো জং নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও শেষমেশ ও হাল ছেড়ে দিয়েছিল। তবে এর মধ্যেই নোয়া ওখানে এসে ওই লোকটার মাথায় আঘাত করে ওকে বেহুশ করে দেয়। আর ও ছুটে গিয়ে জংকে তোলার চেষ্টা করছিল, তবে জংকে এভাবে দেখে ও তো অনেক বেশি কাঁদতে শুরু করে। তো এরপরেই জংকে হসপিটালে নিয়ে যাওয়া হলে নোয়া তো অনেক বেশি চিন্তায় ছিল। এমন সময় নোয়ার ফিয়ান্সে ফ্যাং ওখানে চলে আসে। তো ফ্যাংকে এখানে দেখে নোয়া অনেক বেশি অবাক হয়ে গেছিল। অন্যদিকে ইয়ান ওই গুন্ডাটার ভাইয়ের সাথে দেখা করতে আসে, যে গুন্ডাটা জংকে মারতে এসেছিল। তো ওরা জং এর ক্ষতি করতে না পারার কারণে ইরান অনেক বেশি রেগে গিয়ে ওই গুন্ডাটার ভাইকে এক চড় মেরে বলে, তোমাদের আমি এত টাকা দিলাম, তারপরেও তোমরা আমার কাজ করতে পারলে না। তো মার খেয়ে ওই গুন্ডাটাও অনেক বেশি রেগে গিয়ে ইরানকে চাকু মেরে ওখান থেকে চলে যায়। ওদিকে ফ্যাং নোয়াকে ইরান আর জং এর একটা ফটো দেয়, আরো বলে জং ইরানের সাথে মিলে তোমার বিরুদ্ধে প্ল্যান করছে। তো এর মধ্যেই নোয়ার সৎ বাবা ওকে ফোন করে, আর বাবার ফোন পেয়ে নোয়া ইরানকে দেখার জন্য হসপিটালে আসে। তো ইরানের এরকম কন্ডিশন দেখে নোয়া অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরে নোয়া জংকে হসপিটালে দেখতে আসলে তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি নোয়া জং এর ব্যাপারে খোঁজ খবর করেছিল। তো ওখানেই নোয়া জানতে পারে যে গ্রুপের লোকেরা নোয়াকে কিডন্যাপ করেছিল, জং তাদের হয়েই কাজ করতো, কিন্তু তারপরেও জং নোয়াকে প্রোটেক্ট করেছে।
পরে নোয়া ঘুমাচ্ছে, জং ওর সামনেই ছিল। তখনই কেউ জংকে ফোন করে জানায় তোমার হাতে বেশি সময় নেই। এই শুনে জং তাড়াতাড়ি নোয়ার রুমে গিয়ে ডকুমেন্টস খুঁজতে শুরু করে। যদিও এর মধ্যেই নোয়া ওখানে চলে আসে আর ও জংকে ইরানের সাথে কথা বলার ওই ভিডিওটা দেখিয়ে বলে তুমি আমার সাথে কেন এমনটা করলে। তো জং নোয়াকে থামিয়ে বলে তুমি এটার আসল সত্যিটা জানোই না। যদিও এই শুনে নোয়া কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো তখনই জং নোয়াকে দুপুরবেলা ওর সাথে দেখা করার জন্য মেসেজ করে। তো পরে দেখা যায় জং নোয়ার জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছে। তবে তখনই একটা মেয়ে ওখানে আসে যে কিনা জং এর পুরনো ফ্রেন্ড ছিল। তো এখানেই জং জানতে পারে ওর ফ্রেন্ড প্রেজেন্টে একজন ডক্টর হয়ে গেছে। অন্যদিকে ফ্যাংকে দেখা যায় ওর এরকম কন্ডিশনের জন্য ওর বাড়ির লোক ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো এমন সময় নোয়া ওখানে চলে আসলে ও ঠিক করে ও ফ্যাং এর খেয়াল রাখবে, তাই ও ওর সেক্রেটারিকে বলে একটা নতুন বাড়ির ব্যবস্থা করে। পরে জং নোয়ার অ্যাসিস্ট্যান্টের পাঠানো নতুন অ্যাড্রেসে আসলে ওর তো বাড়িটা বেশ পছন্দ হয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে নোয়াও ফ্যাংকে নিয়ে ওখানে চলে আসলে জং তো ওদেরকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। পরে নোয়া ওরা জং এর বেডরুম থেকে পিলো নিয়ে যেতে গেলে জং ওকে আটকে দেয় আর ও তো ওকে জোর করে কিস করতে করতে বলে তুমি শুধু বেবি চাও, ঠিক আছে তবে আমি তোমাকে বেবি দেব। এই বলে ও তোর সাথে জোর জবরদস্তি করতে থাকে আর নোয়া উঠে জংকে এক চড় মেরে বলে তুমি আমার থেকে দূরে থাকো। তো জং নোয়ার হাতটা ধরে বলে যদি আমার তোমার ক্ষতি করারই ছিল তাহলে তো আমি আগেই করতে পারতাম। পরে ফ্যাং নোয়ার সাথে বসে ওদের ছোটবেলার ফটো দেখছে। তো ওরা দুজনকে এত বেশি হাসাহাসি করতে দেখে জং এর অনেক বেশি জেলাস ফিল হলে ও ওদের পেছনে এসে দাঁড়ায়। যদিও জং ফ্যাং এর এই নাটকটা আর বেশি দিন সহ্য করতে পারবে না বলে ওর ওই ডক্টর ফ্রেন্ডকে ফ্যাং এর ট্রিটমেন্টের জন্য পরের দিন ওদের বাড়িতে ডেকে পাঠায়। তো পরের দিন জং এর ফ্রেন্ড ফ্যাং এর সব রিপোর্ট চেক করে। তো নোয়া আর জংকে বলে ফ্যাং এর পা আগে থেকে রিকভারি হচ্ছে। তো ওখানেই ডক্টরকে জং এর সাথে অনেক ভালোভাবে কথা বলতে দেখে নোয়া বুঝতে পেরে যায় ওরা একে অপরকে আগে থেকেই চেনে। তো এরপর জং এর ফ্রেন্ড ওখান থেকে চলে গেলে নোয়া তো ওর উপরে অনেক বেশি রাগ দেখিয়ে বলে তোমার ফ্যাংকে নিয়ে চিন্তা করতে হবে না। যদিও এর মধ্যে ফ্যাং এর চিৎকারের শব্দ শুনে নোয়া দৌড়ে ফ্যাং এর রুমে যায়। তো দেখা যায় ফ্যাং ওয়াশরুমে পড়ে গেছিল। তো তখনই নোয়া ওকে হাক করে বলে তুমি আমার ছোট ভাই, তাই আমি যে করেই হোক তোমার ট্রিটমেন্ট করব। তো নোয়া ওর জন্য কেয়ার করছে এটা বুঝতে পেরে ফ্যাং ওই সুযোগে নোয়াকে জড়িয়ে ধরে। তবে এর মধ্যে জং ওখানে চলে আসলে ও তো ফ্যাংকে এরকম নাটক করতে দেখে অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও ফ্যাংকে দু চার কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়। নোয়া অনেক বেশি রেগে গিয়ে ওর সাথে ঝগড়া করতে আসে। তো দেখে জং নিজের কাটা জায়গায় মলম লাগানোর চেষ্টা করছে। এই দেখে নোয়া জং এর থেকে মেডিসিন নিয়ে ওর কাটা জায়গায় লাগিয়ে দিচ্ছিল। তো তখনই জং ওকে জিজ্ঞেস করে তুমি ফ্যাংকে এখানে আমাকে জেলাস ফিল করানোর জন্যই নিয়ে এসেছো। তবে নোয়া বলে দেয় এমন তো নয়। এই শুনে তো জং নোয়াকে নিজের কোলে তুলে নেয় আর নোয়ার কিছু বলার আগেই অনেক রোমান্টিক ভাবে নোয়াকে কিস করতে থাকে। তো নোয়া ওর থেকে দূরে যেতে চাইলেও জং তো ওকে কোনো মতেই ছাড়ছে না। তো তখনই ফ্যাং নোয়াকে ফোন করলে নোয়া ওর ফোন ধরছে না, যে কারণে ফ্যাং তো বুঝে গেছিল নিশ্চয়ই নোয়া জং এর সাথেই আছে। তো পরে জং ফ্যাং এর পা ঠিক করার জন্য একটা ভালো ডাক্তারের কাছে ওর রিপোর্ট পাঠায়। আর এমন সময় কেউ জংকে ফোন করে ওর আসল নাম ধরে ডাকলে জং তো বেশ অবাক হয়ে যায়, যদিও ও রং নাম্বার বলে ফোনটা রেখে দিয়েছিল। তো তখনই দেখা যায় এই ফোনটা আর অন্য কেউ নয়, ফ্যাং করেছে। পরে নোয়ার বাবা ভালো হওয়ার জন্য নোয়া আর জংকে রাতের বেলা ডিনারে ইনভাইট করে, সাথে ফ্যাংও ছিল। তো ওখানে ডিনার দেওয়া হলে ফুটন্ত চায়ের শব্দে জং এর অনেক বেশি সমস্যা হচ্ছে। এই দেখে নোয়া ওকে নিয়ে বেরিয়ে যায়। যদিও ফ্যাং এটা দেখে বুঝতে পেরে গেছিল নিশ্চয়ই জং এর অতীতের সাথে এই ফুটন্ত জলের কোনো একটা সম্পর্ক আছে। তো ফ্যাং জং এর ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন করবে বলে নোয়ার বাবাকে ওকে হসপিটাল পৌঁছে দিতে বলে। তো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেলে সেই সুযোগে জং নোয়ার বাবার ঘর থেকে সেই কন্ট্রাক্ট পেপারটা খুঁজে পায়, যেটা খোঁজার জন্যই ও এখানে এসেছিল। যদিও এমন সময় নোয়া ওখানে চলে আসলে ও তো জংকে ওই কন্ট্রাক্ট পেপার হাতে দেখে ফেলে। তো এই দেখে নোয়া অনেক বেশি অবাক হয়ে ওকে কিছু বলতে যাবে, যদিও তখনই ফ্যাং আর নোয়ার বাবা কিছু নেওয়ার জন্য বাড়িতে ফিরে এসেছিল। এই দেখে নোয়া জংকে বাঁচানোর জন্য ওকে কিস করতে থাকে। তো বাইরে থেকে ফ্যাং আর ওর বাবা ওদেরকে এইভাবে দেখে কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায়। তো ওরা চলে গেলে নোয়া জংকে এই কন্ট্রাক্ট পেপারের ব্যাপারে জিজ্ঞেস করলে জং ওকে সব সত্যিটা বলে দিয়েছিল যে নোয়ার মায়ের জন্যই জং এর বাবার মৃত্যু হয়েছিল, যে কারণে ও এখানে ওর বাবার মৃত্যুর বদলা নিতে এসেছে। তো এই শুনে নোয়া একটু অবাক হয়ে গেলেও ও বলে আমি এই কাজে তোমাকে নিশ্চয়ই হেল্প করব। এই বলে ও জংকে হাক করে নেয়। রাতের বেলা নোয়া জং এর বডিতে মেডিসিন লাগানোর জন্য আসে, যদিও ও এমন ভাবে
যেভাবে ওখানে এসেছিল তাতে তো জং এর মেডিসিন লাগানোর মুড চেঞ্জ হয়ে যায়, যে কারণে ও নোয়াকে নিজের ক্লোজ ফ্রেন্ডে নিয়ে ওর সাথে রোম্যান্স শুরু করে। পরের দিন ফ্যাং শরীর খারাপের বাহানা করে নোয়ার সাথে দেখা করতে আসে, যদিও নোয়া তখন জং এর সাথে ডেটে যাবে বলে ও ফ্যাংকে অ্যাভয়েড করে বেরিয়ে যায়, যেটা কিনা ফ্যাং এর একদমই পছন্দ ছিল না। তো নোয়া জং এর সাথে দেখা করতে আসলেও ও তো জংকে পাত্তা না দিয়ে নিজের মতো বই পড়ছে। এই দেখে জং এর একদমই পছন্দ না হলে ও নোয়াকে বলে চলো আমরা অন্য কোথাও যাই। এই বলে ও নোয়াকে নিয়ে অন্য একটা রেস্টুরেন্টে এসেছিল, যদিও ওখানে নোয়ার অ্যাসিস্ট্যান্ট রোমিওর সাথে বসে রোম্যান্স করছে। তো ওদের দুজনকে দেখে জং আর নোয়া তো শকড হয়ে গেছিল। আর দেখা যায় ওরাও ঠিক জং আর নোয়ার মতোই ড্রেস পরেছে, কারণ জং তো রোমিওর থেকে ডেটিং এর আইডিয়া নিয়েছিল। তো ওরা যখন এক জায়গায় পৌঁছে গেছে তাই ওরা সবাই একসাথে মিলে ডিনার করে। তো ডিনারের টাইমে আবারও ফুটন্ত সুপের শব্দে জং এর শরীর খারাপ লাগলে নোয়া ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর জংকে বলে আমি তোমাকে হেল্প করতে চাই। এই বলে নোয়া জংকে একটা হট সুইমিং পুলের সামনে নিয়ে আসে, যদিও জং ওই ফুটন্ত জলের শব্দে ওইদিকে যেতে না চাইলে নোয়া তখনই ড্রেস খুলে জংকে ওর সাথে যাওয়ার জন্য ইশারা করলে জং ও নোয়ার থেকে দূরে থাকতে পারে না। তো দেখা যায় ওরা দুজন একসাথে হট সুইমিং পুলে বাথ নিচ্ছে। আর ওখানে নোয়া জংকে বলে আমার মা কখনো হাই হিল পরতো না, তাই তোমার বাবার মৃত্যুর সময় যে মহিলা ওখানে ছিল সে কোনো মতেই আমার মা হতে পারে না। এই শুনে জং অনেক বেশি শকড হয়ে যায়, যদিও তখনই নোয়া জং এর সাথে ওই নীল সুইমিং পুলে রোম্যান্স শুরু করে। অন্যদিকে ফ্যাং ক্যামেরার মাধ্যমে ওদের দুজনকে এইভাবে দেখে অনেক বেশি রেগে গেছিল। পরে রাতের বেলাও নোয়া আর জং এর রোম্যান্স শেষ হচ্ছে না, তো ওরা দুজন একে অপরকে আদর করলে আমরা এখানে একটা রোম্যান্টিক সিন দেখতে পাই। ওদিকে নোয়ার সৎ বাবা ওনার লকারে ওই কন্ট্রাক্ট পেপারটাই খুঁজছিল। তো তখনই জং এর ফ্রেন্ড ওখানে চলে আসে, যে কিনা ওই কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে বলে বাবা তুমি এটাই খুঁজছো। তো ওখানেই ওদের কথাতে আমরা জানতে পারি জং এর ওই ফ্রেন্ড আসলে নোয়ার বাবার আরেক মেয়ে, যাকেও কিনা নোয়ার বাবা বিট্রে করেছিল, যে কারণে ও নোয়ার বাবার থেকে প্রপার্টি হাতানোর জন্য এখানে এসেছে। আর ও নোয়ার বাবাকে ওটা দেখিয়ে বলে আমি জংকে সব সত্যিটা বলে দেব যদি কিনা তুমি আমার কথা মতো কাজ না করো। এই বলে ও নোয়ার বাবাকে ভয় দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন নোয়া কোম্পানিতে ঢুকছে, তখনই রিপোর্টাররা নোয়াকে ঘিরে ধরে, কারণ ইন্টারনেটে সবাই নোয়ার সম্পর্ক নিয়ে বলাবলি করছে যে ফ্যাং অসুস্থ হয়ে যাওয়ার কারণে নোয়া এখন ওর অ্যাসিস্ট্যান্ট জংকে ডেট করছে। তো তখনই জং ওখানে চলে আসে আর নোয়াকে কভার করে নিজের সাথে নিয়ে যায়। পরে শেয়ার হোল্ডাররা কোম্পানিতে এসে বলে ওরা নোয়াকে সিও পদে থাকতে দেবে না। নোয়া তো ওদের 2 নম্বরই কাজের ওয়ার্নিং দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, যদিও এই সবকিছুর পেছনে নোয়ার বাবারই হাত রয়েছে। পরে নোয়া জং এর সাথে কথা বলে আর ও মিডিয়ার সামনে এসে অ্যানাউন্স করে যে ও জংকে ডেট করছে আর ও জংকেই বিয়ে করতে চায়। অন্যদিকে ফ্যাং নিউজে এই খবর দেখে প্রচন্ড রেগে গেছিল। পরে নোয়ার বাবা জং এর সাথে দেখা করে বলে আমি তোমার আসল আইডেন্টিটি জানতে পেরে গেছি, তাই আমি চাইলেই তোমাকে শেষ করে দিতে পারি। এই বলে উনি ওখান থেকে চলে গেলে নোয়া আর জং এই নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো নোয়া ফ্যাং এর থেকে কিছু হেল্প নেওয়ার চিন্তা করে, যদিও নোয়া তো আর জানতো না যে ফ্যাং ও নোয়ার বাবার সাথে মিলে রয়েছে। তো পরে নোয়া ফ্যাং এর সাথে দেখা করতে আসলে ওখানেও ফ্যাং এর ঘরে ওর অনেকগুলো ফটো দেখতে পায়, যা দেখে নোয়া বুঝে গেছিল ফ্যাং ওকে পছন্দ করে। তো নোয়া ফ্যাংকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে নিজের ভাই মনে করেছি, আর তোমার সাথে এনগেজমেন্টের প্ল্যানটাও মায়ের প্রপার্টি নেওয়ার শর্তের জন্যই করা হয়েছিল, তাই তুমি আমাকে নিয়ে এরম কিছু ফিল রেখো না। এই বলে নোয়া ওখান থেকে চলে গেলেও ফ্যাং তো অনেক বেশি রেগে গেছিল, আরো ঠিক করে নাই ও যে করেই হোক এবার নোয়া আর জংকে আলাদা করেই ছাড়বে। পরের দিন নোয়া সব শেয়ার হোল্ডারদের কোম্পানিতে রাখে আর শেয়ার হোল্ডারদের 2 নম্বরই কাজের পেপারস গুলো ওদের ধরিয়ে দেয়, যদিও তখনই ফ্যাং ওখানে চলে আসে আর ও সবার সামনে অ্যানাউন্স করে এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হওয়ার কারণে ও নোয়ার বাবার সাথে কোলাবরেট করছে, যে কারণে নোয়ার বাবা ওকে কোম্পানির নতুন সিইও হিসেবে ডিক্লেয়ার করেছে। এই শুনে নোয়া অনেক বেশি অবাক হয়ে যায়। তো ফ্যাংকে কিছু বলতে গেলে ফ্যাং বলে আমি যা করছি সব তোমার ভালোর জন্য। তো এর মধ্যে নোয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করলে নোয়া তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছিল। আর দেখা যায় ফ্যাং কোম্পানিতে আসা মাত্রই জংকে ও জব থেকে ফায়ার করে দিয়েছে, যে কারণে রোমিও ফ্যাং এর উপর অনেক বেশি রেগে গেলেও জং ওকে শান্ত থাকতে বলে। তো ফ্যাং এসে জংকে এটা ওটা শোনাতে শুরু করলে জং বলে আমি কোম্পানিতে না থাকলেও নোয়ার মনেই থাকবো। এই বলে ও ওখান থেকে বেরিয়ে যায়। পরে নোয়াও ওর অ্যাসিস্ট্যান্টের থেকে এই ব্যাপারে জানতে পেরে জংকে কিছু বলতে আসলে জং তো নোয়ার কথা দেওয়ার পাত্তা দিচ্ছে না। তো রাতের বেলা নোয়া অনেক বেশি আপসেট হয়ে বাড়ি ফেরার জন্য
বেরোতেই যাবে, তবে তখনই গাড়ির মধ্যে কেউ পেছন থেকে ওকে চেপে ধরে। তো দেখা যায় এটা আর অন্য কেউ নয়, জং ছিল, যে কিনা নোয়ার মন ভালো করতে ওকে কিস করে বলে, আমি তোমার ছাড়া অন্য কারোরই অ্যাসিস্ট্যান্ট হতে চাই না। এই শুনে নোয়া বুঝতে পেরে যায় জং ওকে কি বলতে চাইছে। তো নোয়া জংকেও সেফটির জন্য এই শহর ছেড়ে চলে যেতে বললেও জং বলে দেয়, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। অন্যদিকে ফ্যাং আর নোয়ার বাবাকে দেখা যায় ওরা দুজন একসাথে বসে কি করে জং আর নোয়ার ক্ষতি করবে তারই প্ল্যান করছিল। তো তখনই ওরা একটা নতুন কোম্পানির সাথে কোলাবোরেশনের কথা বলছে। এমন সময় জং এর ফ্রেন্ড ওখানে আসে, আরো বলে ও একজন ফেমাস বিজনেসম্যানকে জেনে যার সাথে ওরা কোলাবোরেট করতে পারে। এই শুনে নোয়ার বাবা আর জং ওই বিজনেসম্যানের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। পরের দিন ফ্যাং আর নোয়ার বাবা জং এর ফ্রেন্ডকে সাথে নিয়ে ওই বিজনেসম্যানের সাথে দেখা করতে গেলে তখনই দেখা যায় ওরা যার সাথে দেখা করতে এসেছে সে আর অন্য কেউ নয়, জংই ছিল। আসলে ওরা জং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করলেও ওরা জং এর আসল পরিচয় জানতে পারেনি। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে দেখতে পাই এটা আসলে জং এরই একটা প্ল্যান ছিল, যাতে কিনা ও ফ্যাং আর নোয়ার বাবাকে ও ট্র্যাপে ফেলে ওদের পরবর্তী প্ল্যানের ব্যাপারে খোঁজ খবর করতে পারে। তো রাতের বেলা নোয়া জং এর সাথে রোম্যান্স করার জন্য একটা স্পেশাল ড্রেসের অর্ডার করেছিল, যদিও ওই ড্রেস দেখে তো জং এর অবস্থা পুরোই খারাপ, যে কারণে ওই ড্রেস ফেলে নোয়াকে বলে দেয় এসবের কোনো প্রয়োজন নেই। এই বলে আবার ওদের রোম্যান্স শুরু হয়ে যায়। অন্যদিকে নোয়ার বাবা ওনার মেয়েকে এক চর মেরে বলে, তোমার জন্য আজ সবকিছু গন্ডগোল হয়েছে, যদিও বেচারি নিজেও বুঝতে পারেনি জং ওর সাথে গেম খেলছে। পরের দিন জং নোয়ার জন্য ব্রেকফাস্ট বানালে নোয়া তো খাবার না খেয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। এই দেখে তো জং নোয়াকে তুলে এনে ব্রেকফাস্ট করায়। তো নোয়ার মিটিং আছে বলে নোয়া তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছালে ওখানেই ফ্যাং আগে থেকে নোয়ার জন্য অপেক্ষা করছিল। তো ফ্যাং নোয়াকে একটা পেপার দিলে নোয়া ওই পেপারটা দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়। তো এর মধ্যে কোম্পানিতে মিটিং শুরু হলে নোয়ার বাবা কোম্পানির চেয়ারম্যানের সিটে বসতে গেলে তখনই জং ওখানে এসে বলে ওর কাছেও এই কোম্পানির কিছু শেয়ার আছে, আর নোয়ার সাথে ওর বিয়ে হয়ে যাওয়ার কারণে এখন কোম্পানিতে সব থেকে বেশি শেয়ার ওর কাছে রয়েছে, যে কারণে ও নোয়ার বাবাকে চেয়ারম্যানের সিট থেকে সরিয়ে নিজে ওখানে বসে পড়ে। তবে তখনই নোয়া জং এর বিরোধিতা করে সবার সামনে বলে দেয় ও জং এর সাথে বিয়েটা ভাঙতে চায়, যে কারণে জং এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার হতে পারবে না। এই শুনে নোয়া ওখান থেকে চলে গেলে জং ওর পেছনে আসে। তখনই নোয়ার কথায় আমরা বুঝতে পারি সাউথ এশিয়ায় নোয়া যে জংকে খুঁজতে গেছিল, আর তারপরেই ওখানে ওর কিডন্যাপিং থেকে শুরু করে সবকিছুই ছিল জং এর প্ল্যান, যাতে কিনা ও নোয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে। তো নোয়া ফ্যাং এর থেকে এই বিষয় জানতে পারলে ও জং এর ওপর অনেক বেশি রেগে গেছিল। তো জং নোয়াকে বলে, আমি বদলা নেওয়ার জন্য পাস্টে এইসব প্ল্যান করলেও এখন তোমাকে ভালোবাসি। নোয়া ওকে ডিভোর্স দেবে এমনটা বলে চলে যায়। পরে নোয়ার অ্যাসিস্ট্যান্ট ও ডিভোর্স পেপার নিয়ে জং এর কাছে আসলে জং ওই পেপারে সাইন করে দেয়, কারণ নোয়াকে আর হার্ট করতে চায় না। অন্যদিকে ফ্যাং নোয়াকে বলে, তুমি আমাকে বিয়ে করলে আমি আমার সব শেয়ার তোমাকে দিয়ে দেবো, আর এতে করে তুমি কোম্পানি নিজের করতে পারবে। যদিও নোয়াও ফ্যাংকে বিয়ে করতে রাজি ছিল না। পাশাপাশি কিছু গুন্ডারা টাকা না দেওয়ার কারণে জং এর ওই ফ্রেন্ডকে তুলে নিয়ে গেছিল। তো ওরা ওর সাথে খারাপ কিছু করতো, কিন্তু নোয়ার বাবা ওখানে চলে আসে আর ওই গুন্ডাদের টাকা দেবে এমনটা বলে মেয়েকে ওখান থেকে নিয়ে গেছিল। কিন্তু এর বদলে ওর বাবা ওকে একটা কাজ করতে বলে, যেখানে ওর বাবার কথাতে ওকে একটা লোকের সাথে ইন্ট্রিমেন্ট হয়ে ওনার থেকে একটা পেপার হাতিয়ে নিতে হয়। যদিও এই কাজ করতে ওর ভালো না লাগলেও টাকার জন্য ওকে এটা করতেই হয়। অন্যদিকে নোয়াকে দেখা যায় যে কিনা অনেকটাই বেশি অসুস্থ ছিল, কিন্তু তারপরেও ও অফিসে কাজ করছে। এই দেখে রোমিও জংকে ফোন করে এটা জানিয়ে দেয়। তো পরের দিন আবারও শেয়ার হোল্ডারদের মিটিং হলে নোয়ার বাবা ওখানে এসে বলে এখন কোম্পানির সব থেকে বেশি শেয়ার ওনার কাছে আছে, তাই উনি আবারও কোম্পানির চেয়ারম্যান হবে। আসলে তো উনি ওনার মেয়েকে ইউজ করে এই শেয়ারটা হাতিয়ে নিয়েছিল। যদিও তখনই ফ্যাং ওনাকে আটকে বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এই বলে ও লয়ারকে একটা পেপার দিলে দেখা যায় ফ্যাং এর কাছে এখন সব থেকে বেশি শেয়ার আছে, যে কারণে ফ্যাং এবার কোম্পানির চেয়ারম্যান পোস্টে বসে। পরে জং নোয়ার সাথে কথা বলতে আসলেও নোয়া তো চলে যাচ্ছে। তখনই জং ওকে হক করে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তো এই শুনে নোয়া একটু ইমোশনাল হয়ে গেলে জং ওকে কিস করতে যায়। যদিও নোয়া ওকে আটকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, যার কোনো ক্ষমা নেই। এই বলে ও আবারও জংকে ছেড়ে চলে যায়। অন্যদিকে নোয়ার বাবা প্রচন্ড রেগে গিয়ে ওর মেয়ের সাথে কথা বলতে আসে, কারণ ও বুঝে গেছিল ফ্যাংকে শেয়ার পেতে ওনার মেয়েই হেল্প করেছে, তাই তো উনি ওনার মেয়েকে মারতে শুরু করে। তবে ও বলে দেয়, তোমার মতো বাবা থাকার থেকে না থাকা ভালো। তো ফ্যাং যে সত্যিটা বলে দিয়েছে, এই কারণে জং এর ফ্রেন্ড অনেক বেশি রেগে গিয়ে ফ্যাং এর সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু সিকিউরিটি ওকে ভেতরে ঢুকতেই দেয় না। তো তখনই নোয়া ওখানে আসলে ও তো নোয়ার উপরেই চিল্লামিল্লি করতে থাকে। পরে নোয়া ফ্যাং এর ওখানে গেলে ফ্যাং নোয়া
নোয়াকে সিডিউস করে বলে কোম্পানি এখন আমার হাতে, তাই তোমাকেও আমার কথাই মানতে হবে। এর মধ্যেই জং নোয়াকে মেসেজ করলে ফ্যাং ওকে ছেড়ে দিয়েছিল, তবে ফ্যাং ছলনা করে নোয়ার ফোন থেকে জং এর মেসেজটা দেখে নিয়েছিল। তো দেখা যায় জং নোয়াকে দেখা করতে ডাকলে ফ্যাং ওখানে চলে আসে, আর ও বলে যায় নোয়া তোমার সাথে দেখা করতে চায় না, আসলে ও নোয়া আর জংকে দূরে করার জন্যই এমনটা করছিল। পরে রাতের বেলা ফ্যাং নোয়াকে কোম্পানির ভয় দেখিয়ে ওকে নিজের সাথে ডিনারে নিয়ে যায়। তো নোয়া ওখানে যেতে না চাইলেও বাধ্য হয়ে ওকে ফ্যাং এর সাথে যেতে হয়েছিল। তো নোয়া ওখানে ফ্যাংকে ওর পায়ে ট্রিটমেন্ট করতে বললে ফ্যাং বলে দেয় ও এটা করতে চায় না, কারণ ও জানে ও ঠিক হয়ে গেলে নোয়া ওকে ছেড়ে চলে যাবে। এই শুনে নোয়া অনেক বেশি অবাক হয়ে গেলেও ফ্যাং কেমন যেন সাইকো পেশেন্টের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জং নোয়ার দুঃখে মদ খেয়ে মাতলাম করছিল, যা দেখে রুমি ওর ভিডিও করে রাখে। পরে নোয়ার শরীর খারাপ লাগলে ও হসপিটালে চেকআপের জন্য যায়, তবে এর মধ্যে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে হসপিটালে দেখে ভাবে নোয়া হয়তো অ্যাবর্শনের জন্য এসেছে, তাই তো ও রোমিওকে ফোন করে এটা জানালে জং এর সব নেশা উড়ে গেছিল, আরো ছুটে নোয়ার কাছে চলে আসে ওকে এমনটা করা থেকে আটকানোর জন্য। তো নোয়াকে বলে আমি তোমার আর আমার বেবির রেসপন্সিবিলিটি নেব। যদি ওই শুনে নোয়া বলে দেয় স্বপ্ন দেখা বন্ধ করো, আমার হাত পুড়ে গেছিল তাই আমি হসপিটাল গেছিলাম। এই শুনে তো জং এর অবস্থা পুরোই খারাপ। এর মধ্যেই নোয়ার এক আঙ্কেল ওর সাথে দেখা করতে আসলে নোয়া ওই আঙ্কেলের সাথে কথা বলছিল। ওখানে আঙ্কেল নোয়াকে বলে তোমার মা তোমাকে হ্যাপি ম্যারিড লাইফে দেখতে চেয়েছিলেন। এই বলে আঙ্কেল নোয়ার জন্য ছেলে দেখবে এমনটা বললে তখনই জং ওখানে চলে আসে, আর ও আঙ্কেলের সামনে নিজেকে নোয়ার হাজবেন্ড বলে পরিচয় দেয়। এই শুনে আঙ্কেল তো একটু অবাক হয়ে গেছিল। তো এর মধ্যেই আঙ্কেল ফোনে কথা বলার জন্য বাইরে গেলে নোয়া তো জং এর ওপর অনেক বেশি রেগে যায়, তবে জং ওকে বলে দেয় তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আর তুমি যদি আমার কথা না শোনো তবে কিনা আমি আঙ্কেলকে সত্যিটা বলে দেব। এই শুনে নোয়াও বাধ্য হয়ে আঙ্কেলের সামনে জং এর সাথে মিথ্যে অভিনয় করছিল, তবে ও জংকে জব্দ করার জন্য ওর মুখে ঝাল সস লাগিয়ে মিট দিয়ে দেয়, আর ওটা খেয়ে তো জং এর অবস্থা পুরোই খারাপ, কিন্তু তারপরেও ও আঙ্কেলের সামনে তা দেখাতে পারে না। পরদিন সকালে নোয়া দেখে ফ্যাং ওর আঙ্কেলকে নিয়ে ওদের বাড়িতে এসেছে, আর ফ্যাং তো আঙ্কেলকে নোয়া আর জং এর রিলেশনের ব্যাপারে বলেও দিয়েছিল। তো এই শুনে আঙ্কেল নোয়ার ওপর রেগে গেলে জং আঙ্কেলকে সরি বলে এই সবকিছু আমার ভুল, আমি প্ল্যান করে নোয়ার কাছে এসেছিলাম, তবে এখন আমি নোয়াকে অনেক বেশি ভালোবাসি। তো জং এর আঙ্কেলের সামনে এই কথাগুলো বলার কারণে নোয়া অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। তো আঙ্কেলেরও জংকে অনেক বেশি পছন্দ হলে উনি নোয়াকে বলে তুমি জং এর সাথে সব থেকে বেশি ভালো থাকবে, আর তোমার মাও ওপর থেকে জংকে দেখে খুশি হবে। তো আঙ্কেলের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে জং এবার নোয়াকে বিয়ে করার জন্য প্রপোজ করবে বলে প্র্যাকটিস করছিল, যা দেখে তো রোমিওর অবস্থা খারাপ। যদিও তখনই আমরা নোয়াকে দেখতে পাই ও অনেক বেশি অসুস্থ রয়েছে, আর পাশাপাশি ফ্যাংকে দেখা যায় যে কিনা জং এর ফ্রেন্ডকে ওর বাড়িতে আটকে রেখেছে। আসলে ও ফ্যাংকে ব্ল্যাকমেল করার জন্য এসেছিল, তবে ফ্যাং উল্টে ওকে বন্দি বানায়, আর ফ্যাং তো ওকে ওর আর ওর বাবার কাজের জন্য শেষ করে দেওয়ারও হুমকি দিচ্ছে। অন্যদিকে নোয়াকে দেখা যায় দিন দিন নোয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, ও এই ব্যাপারে কাউকে কিছু জানায় না। তো নোয়া ওর মায়ের স্টাডি রুমে বসেছিল, তখনই ও পুরনো একটা ফটো ফ্রেমের মধ্যে থেকে জং এর বাবার ডেথ সার্টিফিকেট পায়, যেটা দেখে ওই সার্টিফিকেট নিয়ে জং এর কাছে পৌঁছালে জং তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তবে জং এটা বুঝতে পেরে যায় যে ওর বাবার মৃত্যুর পেছনে নোয়ার মায়ের হাত ছিল না, বরং কি নোয়ার সৎ বাবাই এই সবকিছু করেছিল। তো নোয়া জং এর সাথে কথা বলে ওখান থেকে চলে যেতে গেলে জং তো নোয়াকে আটকানোর জন্য শরীর খারাপের বাহানা করে। এই দেখে নোয়া ওর জন্য কারা নিয়ে আসলে জং তখনই নোয়াকে জড়িয়ে ধরে বলে তুমি এখানে থাকলে আমি শুধুমাত্র সুস্থ হব। তবে জংকে এমনটা করতে দেখে জং ওকে আটকানোর জন্যই এমনটা করছে। তো এর মধ্যেই ফ্যাং নোয়াকে ফোন করলে নোয়া জংকে ইগনোর করে ওখান থেকে বেরিয়ে যায়। তবে নোয়াকে আটকাতে গিয়ে তো এবার সত্যি সত্যি জং এর পায়ে ব্যথা লেগে গেছিল। তো নোয়া ফ্যাং এর কাছে এসে বলে তুমি আমাকে প্রমিস করো আমি তোমাকে বিয়ে করলে তুমি আমার কোম্পানিকে রক্ষা করবে। তো ফ্যাং নোয়াকে এই প্রমিস করলে নোয়া বলে ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের ফ্যামিলি মনে করেছি, তাই আমি চাই তুমি নিজের পায়ের ট্রিটমেন্ট করো। এই বলে নোয়া ফ্যাংকে ওর সাথে কোথাও যাওয়ার জন্য বললে ফ্যাং রেডি হতে ভেতরে, তবে তখনই কেউ নোয়াকে কিডন্যাপ করে নেয়। ওদিকে জং বসে নোয়ার কথাই ভাবছে, তো তখনই ও ফোনের শব্দ পেয়ে দেখে নোয়া ওর ফোনটা এখানেই ফেলে গেছিল। তো ওখানেই নোয়ার ডক্টর ফোন করলে জং ফোনটা ধরে নেয়, আর জং জানতে পারে নোয়া অনেক বেশি অসুস্থ রয়েছে। আর এর মধ্যে নোয়ার সৎ বাবা জংকে ফোন করে বলে যদি তুমি নোয়াকে বাঁচাতে চাও তবে আমি যা বলছি সেটাই করো। তো এরপরে আমরা দেখতে পাই জং নোয়াকে বাঁচানোর জন্য একটা ফ্যাক্টরিতে এসেছে, যেখানে নোয়ার সৎ বাবা তো জং এর থেকে ওই শেয়ার ট্রান্সফারের কাগজটা চায়। তো জং নোয়ার জন্য সবকিছু করতে রাজি
রাজি আছে, যে কারণে ওই পেপারটা নোয়ার সৎবাবাকে দিয়ে নোয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরোতেই যাবে, কিন্তু তখনই নোয়ার বাবা জংকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল। এই দেখে তো নোয়া ওর সামনে চলে আসলে ছুরিটা নোয়ার গায়ে লেগে গেছিল। তো এর মধ্যে ফ্যাং ও লোকজন নিয়ে ওখানে পৌঁছে যায়। তো জং তাড়াতাড়ি নোয়াকে হসপিটালে ভর্তি করে। তো নোয়ার জন্য চিন্তা করে অনেক বেশি আপসেট ছিল। এমন সময় ফ্যাং ওখানে এসে বলে, নোয়া আমার ফ্যামিলি, তাই আমি যে করেই হোক ওকে প্রোটেক্ট করবো। তো এখানেই জং ফ্যাং এর থেকে জানতে পারে যে নোয়ার একটা কিডনি থাকার কারণে ওর শরীর অনেক বেশি দুর্বল, তাই ওর আরেকটা কিডনির প্রয়োজন। এই শুনে জং ফ্যাংকে বলে, তুমি আমার উপর একটা ফেভার করো। তো দেখা যায় জং নিজেই নোয়াকে কিডনি ডোনেট করবে। তো জং চায় ফ্যাং এই পুরো অপারেশনটা নিজের হাতে করুক। এরপরেই আমরা ওদের অপারেশন থিয়েটারে দেখি, যেখানে জং শুয়ে নোয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু হয়ে প্রত্যেকটা সময়ের কথাই ভাবছে, কারণ ও নোয়াকে সব থেকে বেশি ভালোবাসে। তো এরপর অপারেশন হয়ে গেলে জং এর জ্ঞান ফেরে, তবে নোয়া তখন জং এর পাশের বেডে ছিল না। এই দেখে জং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এর মধ্যেই ফ্যাং ওখানে আসলে জং ওকে নোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ফ্যাং হয়তো ওকে ইশারায় বোঝাতে চায় যে নোয়াকে ও বাঁচাতে পারেনি। পরে জং একটা জায়গায় বসেছিল, তখনই নোয়া ওখানে আসে। তো নোয়াকে দেখে জং অনেক বেশি অবাক হয়ে বলে, ফ্যাং আমাকে কেন মিথ্যে কথা বললো? তো তখনই নোয়া বলে দেয়, আমি ফ্যাংকে বলেছিলাম ও যেন তোমাকে আমার ব্যাপারে না বলে। এই শুনে জং নোয়াকে জড়িয়ে ধরে বলে, তবে কি তুমি আমার থেকে দূরে যেতে চাও? এতে তো নোয়া বলে দেয়, একদমই নয়, আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তো জং ওখানে দাঁড়িয়ে নোয়ার মায়ের উদ্দেশ্যে বলে, আপনাকে আর নোয়াকে নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি এখন থেকে নোয়ার সবসময় খেয়াল রাখবো। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই, যে কিনা বুঝে গেছিল যে নোয়া জংকেই ভালোবাসে, তাই ও জোর করে কখনোই নোয়াকে পাবে না, যে কারণে ও নোয়াকে ভালো থাকতে বলে ওর জীবন থেকে সরে যায়। পরে জং নোয়ার জন্য কুকিং করতে গেলে নোয়ার তো তখন অন্য কিছুর মন হচ্ছিল, যে কারণে ও জংকে টানতে টানতে নিয়ে যায়। পাশাপাশি জং এর ওই ফ্রেন্ড, যে কিনা প্রায় পাগলের মতো হয়ে গেছে, তাই ফ্যাং ওর ট্রিটমেন্টের জন্য ওকে পাগলাগারদে আটকে রেখেছে। আর অন্যদিকে নোয়া ওর সৎ বাবাকে জং এর বাবা আর ওর মায়ের মৃত্যুর জন্য পুলিশে ধরিয়ে দিয়েছে, যেখানে নোয়ার বাবাও নিজের করা কাজের জন্য অনেক বেশি আফসোস করে। তো পরের দিন নোয়া অফিসে যাবে, কিন্তু তখনই জং নোয়াকে অফিস যেতে দেয় না, আর ওকে তুলে বেডে নিয়ে যায়, কারণ নোয়ার সাথে রোম্যান্স করবে। তো এখানে নোয়া আর জং এর রোম্যান্স শুরু হয়। আর এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা নোয়া আর জং এর দুটো বেবিকে দেখতে পাই, যেখানে ওরা চারজন তো একসাথে অনেকটাই খুশি রয়েছে। আর পাশাপাশি রোমিও আর নোয়ার অ্যাসিস্ট্যান্টও একে অপরের সাথে অনেক খুশি। তো এখানে সবার হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।